বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হলো স্বাস্থ্যরূপে ভূগোল, যেটা ক্লাস 11-এর চ্যাপ্টার 1। তো এক্ষেত্রে কিছু কথা বলে রাখি। আহ, এই যে ক্লাস 11 আছে, ক্লাস 11-এর বর্তমান যে এনইপি সিলেবাস অর্থাৎ নিউ এডুকেশন পলিসি, তাতে তোমাদের শুধুমাত্র এমসিকিউ আছে। এখানে বিস্তারিত বা ডেসক্রিপটিভ বইতে পড়ার কোনো অবকাশ রাখে না, কিন্তু তাও যদি তোমাদের কনসেপ্টগুলো ক্লিয়ার থাকে তাহলে তোমরা অবশ্যই খুব ভালোভাবে এমসিকিউগুলো করতে পারবে। সেই উদ্দেশ্যে আজকের এই লেকচারটা স্টার্ট করছি। দেখো, প্রথমে আমাদের জানতে হবে শাস্ত্ররূপে ভূগোল বা ভূগোল আলোচনা করতে গিয়ে যে ভূগোল কথাটার অ্যাকচুয়ালি অর্থ কী। আমরা ভূগোল নিয়ে পড়াশোনা করছি, ভূগোল কাকে বলে? অতীতে ভূগোল বলতে বোঝাতো পৃথিবীকে বর্ণনা করা, যেখানে জিও শব্দের অর্থ হচ্ছে পৃথিবী এবং গ্রাফি বা গ্রাফোস শব্দের অর্থ হচ্ছে বর্ণনা বা চিত্রায়ন। তাই পৃথিবী সম্পর্কিত সমস্ত জ্ঞান বা পৃথিবী সম্পর্কিত নানান বিষয়বস্তু, যাকে আমরা যে বিষয়ের দ্বারা আলোচনা করতে থাকি, তাকে বলা হচ্ছে ভূগোল। এখানে ভূগোলের বিভিন্ন সংজ্ঞা দেওয়া হয়েছে, যার মধ্যে একটা সংজ্ঞা তোমরা দেখতে পাচ্ছ যে পৃথিবী এবং এর পৃষ্ঠের বৈশিষ্ট্য, মানব সমাজের সাথে পরিবেশের সম্পর্ক, পৃথিবীর প্রকৃতি ও সাংস্কৃতিক উপাদানের সম্পর্ক অধ্যয়ন প্রভৃতি ভূগোলের অংশ। বিভিন্ন ব্যক্তিরা এখানে ভূগোল সম্বন্ধে বিভিন্ন রকমভাবে আলোচনা করেছে, যার মধ্যে আমরা জানি অবশ্যই এরাটোস্থেনিসকে। এরাটোস্থেনিস ছিলেন গ্রিক পণ্ডিত। উনি ভূগোল শাস্ত্রের জনক বা ফাদার অফ জিওগ্রাফি বলা হয় ওনাকে। যেমন ইতিহাসের ফাদার অফ হিস্ট্রি বলা হয় হেরাডোটাসকে, সেরকমই আমরা এরাটোস্থেনিসকে ভূগোলের জনক বলে থাকি। ভূগোল সম্পর্কে সমস্ত বিষয়গুলোর মধ্যে সর্বপ্রথম উনি ধারণা দেন, সেই জন্য ওনাকে ফাদার অফ জিওগ্রাফি বলা হয়। তো উনি প্রথম গ্রিক ভৌগোলিক যিনি এই ভূগোল শব্দটি ব্যবহার করে থাকেন। এবারে এই ভূগোলের প্রকৃতি বলতে গেলে আমাদের বিভিন্ন রকমের প্রকৃতি আলোচনা করা যেতে পারে। তার মধ্যে আমাদের ভূগোলের যেমন প্রকৃতির মধ্যে পড়ছে অনুসন্ধান, এছাড়া ক্ষেত্র সমীক্ষা, এছাড়া গতিশীলতা, সংশ্লেষ ধর্মিতা, বিজ্ঞান ধর্মিতা, অনুশাসন, অনুশাসনিক চরিত্র এবং সাধারণীকরণ ও বিশ্লেষীকরণ। তো অনুসন্ধান কাকে বলছি? আমরা ভূগোল সম্বন্ধে জানতে গেলে, ভূগোলকে জানতে গেলে আমাদের অবশ্যই অনুসন্ধান করতে হবে। ক্ষেত্র সমীক্ষা মানে ফিল্ড আমাদের করতে হবে, প্র্যাকটিক্যাল করতে হবে, সব কিছু থিওরির মাধ্যমে আলোচনা করা যায় না। গতিশীলতা মানে বোঝাচ্ছে ভূগোল সর্বদা ডাইনামিক, গতিশীল, অর্থাৎ মানে আজকে যদি নতুন কোনো একটা জিনিস আবিষ্কার হয়, সেটা আমাদের সিলেবাসের মধ্যে ইনক্লুড হয়ে যাবে। যেমন মঙ্গল গ্রহেতে মঙ্গলযান গেছে, সেই জন্য সেটা ভূগোলের অংশ হিসাবে দাঁড়িয়েছে, এরকম ব্যাপার। মানে যখন যা কিছু আলোচনা করা হবে সেটাই, মানে যা কিছু বিশ্লেষণ করা হবে, যা কিছু অনুসন্ধান করা হবে, গবেষণা করে নতুন কিছু বেরোবে, সেটাই ভূগোলের মধ্যে অন্তর্গত হয়ে যায়। এটাই হচ্ছে ভূগোলের গতিশীলতা। সংশ্লেষ ধর্মিতা কাকে বলছে? না, ভূগোলকে বিভিন্নভাবে সংশ্লেষ করা হয়, মানে টুকরো টুকরো করে ভেঙে। পাহাড়, আচ্ছা এটা পাহাড় কোথা থেকে এলো? না, অঙ্গারাল্যান্ড আর গন্ডোলাল্যান্ডের মাঝখানে টেথিস মই ছিল, তো সেখান থেকে হিমালয় পর্বতের উৎপত্তি হয়েছে, সেই রকম ব্যাপার আর কি। বিজ্ঞান ধর্মিতা মানে যেখানে বিজ্ঞান দ্বারা আহ, গবেষণা করে বার করা হয়। যেমন যে যাবতীয় যা কিছু তুমি দেখো, বৈজ্ঞানিক উপায়ে পদ্ধতিতে অবলম্বন করলে তার একটা নির্দিষ্ট ফলাফল বেরোবে, সেই জন্য ভূগোলকে অন্য বৈশিষ্ট্য হচ্ছে বিজ্ঞান ধর্মিতা। অনুশাসনিক চরিত্র মানে বোঝাচ্ছে এর একটা লজ আছে। যেমন ধরো, আমরা যেখান থেকে খুশি বা যখন খুশি গাছ কেটে ফেলতে পারবো না, তার একটা লজ আছে। যেমন বায়ু দূষণ ভূগোলের অংশ। বায়ু দূষণকে কীভাবে প্রিভেন্ট করা যায়, কীভাবে সংশোধন করা যায়, কীভাবে রোখা যায়, তার জন্য এয়ার পলিউশন অ্যান্ড প্রিভেনশন অ্যাক্ট আছে, যেগুলো নিয়ে তোমরা ভবিষ্যতে আরও বেশি জানতে পারবে। আস্তে আস্তে আমি বোঝানোর চেষ্টা করছি। সাধারণীকরণ বা বিশ্লেষীকরণ, এটা বিশ্লেষীকরণ মানে হচ্ছে ব্যাখ্যা করা হয়, সাধারণীকরণ মানে সবার জন্য, মানে যাতে সবাই বুঝতে পারে সেই রকমভাবেও ভূগোলকে আলোচনা করা হয়। তো এক্ষেত্রে ভূগোলের প্রকৃতি তো আমরা জানলাম, কিন্তু ভূগোলের সংজ্ঞাটাও জেনে রাখা দরকার। ভূগোলের সংজ্ঞা দিয়ে আমরা প্রকৃতিকে আরও ভালোভাবে বুঝতে পারবো। যেমন প্রাচীনকাল থেকে বর্তমান সময় পর্যন্ত বারংবার ভূগোলের প্রকৃতি পরিধি এমনকি উদ্দেশ্যও পরিবর্তিত হয়েছে। তাই ভূগোলের সংজ্ঞারও পরিবর্তন ঘটেছে। এই যেমন গতিশীলতা, ভূগোলের সংজ্ঞার পরিবর্তন ঘটেছে। বহু ভৌগোলিক বিজ্ঞানী, দার্শনিক বা যেমন কিছু বিশেষজ্ঞ যারা আছে, পণ্ডিত ব্যক্তিরা যারা আছেন, বিভিন্ন অঙ্গিকে ভূগোলের বিভিন্ন সংজ্ঞা প্রদান করেছে এবং সেই সংজ্ঞাগুলো প্রতিনিয়ত পরিবর্তনশীল। মানে যত আপডেট হচ্ছে, যত
বিজ্ঞানের শাখা বাড়ছে, যত বিজ্ঞানের কী বল আপগ্রেডেশন হচ্ছে, ততই ভূগোলের কিন্তু সংজ্ঞারও আপগ্রেডেশন হচ্ছে। যদি আমরা অতীতের কাল থেকে শুরু করি, এরাটোস্থেনিস কী বলেছিলেন, মানুষের আবাসস্থল হিসাবে পৃথিবীর বিবরণকেই জিওগ্রাফি বলা হয়। আবার স্ট্রাবো কী বলেছে, এরাটোস্থেনিসের পরেকার ব্যক্তি, তারা বলেছেন ভূগোল কোনো অঞ্চলের অবস্থান, সুনির্দিষ্ট আঞ্চলিক বৈশিষ্ট্য এবং জীবজগত ও প্রকৃতির মধ্যে পারস্পরিক সম্পর্ক নিয়ে আলোচনা করে। মানে ভূগোল শুধুমাত্র পৃথিবীর নয়, কোনো একটা বিশেষ অঞ্চল মানে আরও ক্ষুদ্র করে দিল, মানে ক্ষুদ্র বলতে ক্ষুদ্র অঞ্চল দেখালো এবং সেটাকে বৃহৎ করে দিল। মানে আমরা পুরো পৃথিবী নিয়ে আলোচনা করছি, সেখান থেকে আমরা শুধুমাত্র ইন্ডিয়া নিয়ে আলোচনা করছি, আবার সেখান থেকে শুধুমাত্র আমরা ইস্ট ইন্ডিয়া নিয়ে আলোচনা করছি, সেখান থেকে শুধুমাত্র আমরা কলকাতা নিয়ে আলোচনা করছি। কলকাতার মানুষের সাথে প্রকৃতির সম্পর্ক আমরা সবাই জানি, মানুষ ওখানে বেশি, কলকাতায় প্রচুর পরিমাণে মানুষ বেশি, কিন্তু ওখানে প্রকৃতির সম্পর্ক বলতে যেমন গাছপালা কম বা মানুষের জীবনযাত্রার যে স্টাইল, সেই স্টাইল অনুপাতে ভূগোলের সংজ্ঞাও কিন্তু পরিবর্তন হচ্ছে। একে সাধারণত সাংস্কৃতিক ভূগোল হিসাবে বলা যেতে পারে। যেমন টলেমি বলছেন, ভূগোলের উদ্দেশ্য হলো অঞ্চলের অবস্থান মানচিত্রকরণের মাধ্যমে সমগ্র পৃথিবীর সচিত্র উপস্থাপনা। এবারে আমাদের কাছে ভূগোলের সংজ্ঞায় একটা জিনিস নতুন অ্যাড হলো, যেখানে চিত্র অ্যাড হলো, মানে সংশ্লেষ ধর্মিতা বা সাধারণীকরণ ও বিশ্লেষীকরণ। মানে ধরো তোমরা কোনো একটা গল্পের বই পড়ছো, সেই গল্পের বইতে শুধুমাত্র লেখাই আছে লেখাই আছে লেখাই আছে, সেইটা কীরকম লাগবে। আবার যদি এমন একটা গল্পের বই পড়ো যেখানে লেখার পাশাপাশি আঁকাও আছে, যেটাকে কমিক্স বলা হয়, তো এবারে ছবি দেখে আমরা একটা আইডিয়া করতে পারি, আর মাথার ভেতরে একটা ছবি তৈরি হয়ে যায়, যেই ছবির মাধ্যমে আচ্ছা এটা এইরকম, আচ্ছা ওটা ওই রকম। কিন্তু থিওরি পড়ে শুধুমাত্র বোঝা অনেক ক্ষেত্রে পসিবল হয় না। সেই জন্য কি হচ্ছে আমাদের মানে ছবি যখন আসে, মানে চিত্র যখন মাথার মধ্যে আসছে, তখন আমরা সেটা সাধারণীকরণ মানে বুঝতে আমাদের সুবিধা হচ্ছে। যেমন ইমানুয়েল কান্ট বলছেন, অঞ্চল এবং দেশের ধারণার মাধ্যমে অন্যান্য বিজ্ঞানের তথ্য সমূহকে সংশ্লেষিত করে গড়ে ওঠা একটি সাংশ্লেষিক শাস্ত্র, যাকে বলা হচ্ছে ভূগোল। মানে কোনো একটি অঞ্চলকে আমরা কি করছি না, সেই অঞ্চলের তথ্যসমূহ দিয়ে আলোচনা করছি, মানে বিশ্লেষণ করছি, মানে সেই অঞ্চলে কি পাওয়া যায়। যেমন ধরো কোনো একটা বিশেষ অঞ্চলে ক্রায়োলাইট পাওয়া যায়, তো এবার ক্রায়োলাইট আমরা জানি, আমরা অতীতে পড়েছি ক্লাস 9-এ, যে ক্রায়োলাইট হচ্ছে একমাত্র লভ্য সম্পদ। তাই এই ক্রায়োলাইট যে অঞ্চলে পাওয়া যাচ্ছে, তাহলে সেই অঞ্চলের বৈশিষ্ট্য বা সেই অঞ্চলের মূল্য বেড়ে যাচ্ছে ক্রায়োলাইটের জন্য, সেই জন্য সেটা আমাদের কাছে একটা অন্যভাবে উপস্থাপনা হচ্ছে। যেমন হচ্ছে আনুশাসনিক চরিত্র উপস্থাপনা হতে পারে, অনুসন্ধান হতে পারে, সংশ্লেষ ধর্মিতা হতে পারে, বিজ্ঞান ধর্মিতা হতে পারে। এই রকমভাবেও ভূগোলকে আলোচনা করা যেতে পারে। আবার আলেকজান্ডার ভল হামবোল্ট বলছেন যে ভূগোলের জনক রূপে, উনিও কিন্তু ভূগোলের জনক রূপে পরিচিত, মানে আলেকজান্ডার ভন হামবোল্ট বলছেন যে ওনার মানে গ্রন্থের নাম হচ্ছে কসমস, সম্ভবত কসমস গ্রন্থে উনি বলছেন যে ভূগোল হলো একটি সংশ্লেষধর্মী শাস্ত্র, যেখানে পরিমাপ, মানচিত্রকরণ এবং অঞ্চল সমীক্ষার মাধ্যমে বিশেষ করে সাধারণীকরণের আসার প্রচেষ্টা করা হয়। মানে কোনো একটা জটিলতা আছে, যেমন ধরো হিমালয় বললে তো আমরা শুধু বুঝবো না, এবার হিমালয়ের কারণ ফলাফল এই সবগুলো যদি আমাদের কাছে সাধারণীকরণ করে দেওয়া হয়, যেমন ধরো হিমালয়টা কোথায় আছে না, হিমালয়ের মানে ভারতবর্ষের উত্তর দিকে আছে বা এশিয়ার দক্ষিণ দিকে আছে, এবং সেখানে গন্ডালাল্যান্ড দুটো মুখোমুখি চলনের ফলে পাতের চলনের ফলে সেখানে মাঝখানে 33 মৈকা ছিল, সেখানে পলিস্তরে ভাঁজ পড়ে নবীন ভঙ্গিল পর্বত হিমালয়, যার উচ্চতা হচ্ছে 8,848, বর্তমানে সেটাকে 50 হিসাবে ধরা হয়, 8,850 মিটার এরকম ব্যাপার। তো এটা নবীন ভঙ্গিল পর্বত, কারণ এর উচ্চতা কন্টিনিউ বাড়ছে, এখানে বিভিন্ন ধরনের ভাঁজ দেখা যায়, যেহেতু পাললিক শিলা গঠিত হয়েছে, এখানে আগ্নেয় পদার্থ নেই, তাই জন্য জীবাশ্ম লক্ষ্য করা যায়, এবং এর মধ্যে নদীর নানান রূপ বা হিমবাহের নানান রূপ লক্ষ্য করা যায়। এই যে ব্যাখ্যা সংশ্লেষ ধর্মিতা, এই যে ব্যাখ্যা সাধারণীকরণ, এই যে ব্যাখ্যা বিজ্ঞান ধর্মিতা, অনুশাসনিক চরিত্র, এই যে ক্ষেত্র সমীক্ষা, এই সমস্ত কিছুর মাধ্যমে যখন আমরা কোনো বিষয় বা বস্তুকে আলোচনা করব, তখন সেটাকে ভূগোল বলবো। আবার যদি সবার সংজ্ঞা যদি মেলানো যায়, তাহলে এমন একটা সংজ্ঞা বানানো যেতে পারে, যেমন ভূগোল হলো বিজ্ঞানের এমন এক শাখা যেখানে পৃথিবীর বিভিন্ন প্রাকৃতিক উপাদান ও মনুষ্যসৃষ্ট সাংস্কৃতিক উপাদানগুলির মধ্যে পরস্পরের মধ্যে আন্তঃসম্পর্ক। মানে আচ্ছা, ভূগোল যখন প্রকৃতি নিয়ে আলোচনা করছে বা মানুষ নিয়ে আলোচনা করছে, তো আমরা একটা কমন জিনিস পাচ্ছি, প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক,
এখন আমরা মঙ্গলযানে যাচ্ছি, মঙ্গলযানে গিয়ে মঙ্গলযানের বিভিন্ন ছবি তুলে আনছি, বা চাঁদে গিয়ে চাঁদের বিভিন্ন ছবি তুলে আনছি, সেখান থেকে স্যাম্পেল কালেক্ট করা যাচ্ছে। তো এইটা কিন্তু শুধুমাত্র পৃথিবীর মধ্যে সীমাবদ্ধ নেই, মানুষের সাথে প্রকৃতির মধ্যে সীমাবদ্ধ। মানুষের সাথে প্রকৃতির আন্তঃসম্পর্ক, পারস্পরিক সম্পর্ক, প্রকৃতি না থাকলে মানুষের কোনো গুরুত্ব নেই, মানুষ থাকলে প্রকৃতির কোনো গুরুত্ব নেই। উভয় থাকলে তবেই তাদের মধ্যেকার আন্তঃসম্পর্ক, সমস্ত কিছু মিলিয়ে তৈরি হচ্ছে ভূগোল। এবারে আমরা আসছি ভূগোলের পরিধি, ভূগোলের সাথে কার কার কী কী রূপ আছে, কী কী সম্পর্ক আছে, সেরকম টাইপের, কত দূর পর্যন্ত বিস্তৃত। প্রথমে আসছি থিওক্রেটিক আলোচনা, যেখানে থিওক্রেটিক আলোচনার মধ্যে পড়ছে যে তোমার এমন একটা মানে দৃষ্টিভঙ্গি যেখানে মনে করা হয় মানুষ ও প্রকৃতির মধ্যে পারস্পরিক সম্পর্ক শুধুমাত্র ঈশ্বরের ইচ্ছায় বা নির্দেশে স্থাপন করা হয়। মানে এটা এর প্রথমে বলে রাখি, এই থিওক্রেটিক দৃষ্টিভঙ্গির মানে কী বল সাপোর্টার, যিনি সাপোর্ট করতেন, উনি ছিলেন হচ্ছে ওনার মধ্যে একজন, ওনাদের মধ্যে একজন হচ্ছেন কার্ল রিটার। উনি বলছেন বা ওনাদের বক্তব্য হচ্ছে যে কখনোই প্রকৃতি আগে নয়, আগে মানুষ। মানুষ তার বিচার বুদ্ধি চিন্তাভাবনা দিয়ে প্রকৃতিকে আহরণ করেছেন, প্রকৃতিকে বিশ্লেষণ করেছেন, এরকমভাবে চিন্তাভাবনা করেছে। আচ্ছা, জিওক্রেটিক দৃষ্টিভঙ্গি কি? জিওক্রেটিক দৃষ্টিভঙ্গি হচ্ছে এমন একটা পরিস্থিতি যেখানে প্রকৃতি আগে, মানুষ পরে, অর্থাৎ প্রকৃতি মানুষকে কন্ট্রোল করছে। যদি থিওক্রেটিক দৃষ্টিভঙ্গিতে ভাবি, যেমন গ্লোবাল ওয়ার্মিং মানুষের দ্বারা সৃষ্টি হচ্ছে, মানুষ এসি কিনছে, অনেক গাড়ি কিনছে বা ফ্রিজ কিনছে, যার ফলে বাতাসে কার্বন ডাইঅক্সাইড বা সিএফসি গ্যাসের মিশ্রণ ঘটছে অতিরিক্ত মাত্রায়, ফলে পৃথিবীব্যাপী বিশ্বের উষ্ণায়ন বৃদ্ধি পাচ্ছে, ফলে বিশ্বায়ন ঘটছে। এটা হচ্ছে মানুষ প্রকৃতিকে চেঞ্জ করছে। বা কোথাও বন্যা হচ্ছে, আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি একটা বাঁধ দিয়ে দিতে পারি, বাঁধ দিয়ে ডিভিসি করে দিলাম, ডিভিসি করে দেওয়ার ফলে কি হচ্ছে, সেখানে বন্যাটা আটকে যাচ্ছে, ফলে সেটাকে প্রকৃতিকে আমরা নিয়ন্ত্রণ করতে পারলাম। কিন্তু জিওক্রেটিক দৃষ্টিভঙ্গিতে প্রকৃতি মানুষকে নিয়ন্ত্রণ করছে। মানে তুমি যতই প্রকৃতিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করো, বজ্রপাতকে নিয়ন্ত্রণ করতে পারবে না, মুষলধারে বৃষ্টিকে নিয়ন্ত্রণ করতে পারবে না, মৌসুমি বিস্ফোরণ নিয়ন্ত্রণ করতে পারবে না। বাঁধ দেওয়ার ফলে বন্যা সাময়িকভাবে নিয়ন্ত্রিত হলো, আবার ভবিষ্যতে গিয়ে কোনো না কোনো একটা সময় সেই বাঁধের জলকেও ছাপিয়ে বন্যার সৃষ্টি হতে পারে। যেমন বর্ষাকালে আমরা প্রায়ই শুনেছি ডিভিসি জল ছাড়ছে, ডিভিসি জল ছাড়ছে, ফলে দামোদর অঞ্চলে প্রচুর পরিমাণে বন্যা দেখা দিচ্ছে, যেমন হাওড়া, হুগলি এই সমস্ত অঞ্চলে প্রচুর বন্যা দেখা যায়, এইরকম আর কি। তো এখানে জিওক্রেটিক দৃষ্টিভঙ্গিতে নিয়ন্ত্রণবাদের উদ্ভব হয়, থিওক্রেটিক দৃষ্টিভঙ্গিতে সম্ভাবনাবাদের উদ্ভব হয়। এরকম হচ্ছে নব্য নিয়ন্ত্রণবাদ হচ্ছে কি, এমন একটা স্টেজে চলে এলো, মানে যেহেতু প্রকৃতিতান্ত্রিক জিওগ্রাফার্স আর মনুষ্যতান্ত্রিক মানে অপ্রাকৃতিক জিওগ্রাফার্স যারা আছেন তাদের মধ্যে যুদ্ধ ঘটছে যে প্রকৃতি আগে না মানুষ আগে, প্রকৃতি আগে না মানুষ আগে। তো তখন নতুন ভাবনা চিন্তার একটা উদ্ভাবন হলো নব্য নিয়ন্ত্রণবাদ। তো এই নিয়ন্ত্রণবাদ অনুযায়ী, মানে এই থিওরি অনুযায়ী বলা হচ্ছে যে দুটোই আগে আবার দুটোই পরে। কীরকম? ওটা সময় এবং কাল স্থান বেঁধে ওটা নির্ভর করছে। কখনো কখনো প্রকৃতি আগে, যেমন ধরো মুষলধারে বৃষ্টি হচ্ছে বা বজ্রপাত হচ্ছে, সেটা ক্ষেত্রে প্রকৃতি আগে। আবার কখনো বন্যা দেখা দিচ্ছে, তার জন্য বাঁধ দিয়ে দেওয়া হচ্ছে, কখনো ধস দেখা দিচ্ছে, তার জন্য স্টেপ কাল্টিভেশন, ধাপ চাষ, তারপরে কন্ট্রোর কাল্টিভেশন মানে হচ্ছে সমোন্নতি রেখা চাষ, এই চাষগুলো করা হচ্ছে, যার ফলেও কিছুটাভাবে আমরা প্রকৃতিকে কন্ট্রোল করতে পারছি। এই রকম ব্যাপারে এলো নিয়ন্ত্রণবাদ। এবার উইওক্রেটিক দৃষ্টিভঙ্গি হচ্ছে, এই দৃষ্টিভঙ্গিতে মনে করা হয় সাধারণত প্রকৃতি মানুষকে অনেকগুলি বিকল্প দেয়, মানুষ তার নিজের বিচার বুদ্ধি বিবেচনা দ্বারা প্রকৃতিকে নিয়ন্ত্রণ করতে পারে বা প্রকৃতিকে সংজ্ঞায়িত করতে পারে এবং সেই রকমভাবে প্রকৃতিকে তুলে ধরতে পারে। তো প্রথম থেকে বলি, থিওক্রেটিক দৃষ্টিভঙ্গির মানে সাপোর্টার যিনি ছিলেন, উনি ছিলেন হচ্ছে, ওনার মধ্যে একজন হচ্ছে কার্ল রিটার, এছাড়া হচ্ছে জিওক্রেটিকের মধ্যে হচ্ছে র্যাটজেল, ঠিক আছে, হান্টিংটং, এলেন চার্চিল স্যাম্পেল, এগুলো ছিলেন। আচ্ছা, নব্য নিয়ন্ত্রণবাদের ক্ষেত্রে সাপোর্টার ছিলেন হচ্ছে গ্রিফট তেলার, মানে উনি ছাড়া নব্য নিয়ন্ত্রণবাদ আসতোই না, উনি প্রথম নব্য নিয়ন্ত্রণবাদ
তুলেছিলেন। ভি আনুচিন এনারা ছিলেন নব্য নিয়ন্ত্রণবাদের সাপোর্টার, এবং উইওক্রেটিক দৃষ্টিভঙ্গির সাপোর্টার হচ্ছেন ভিদাল দে লা ব্লাসে, লুসিয়ান ফেব্রে। এরা ছিলেন হচ্ছে উইওক্রেটিক দৃষ্টিভঙ্গির মানে প্রমুখ সাপোর্টার। এবারে আমরা একটুখানি অন্য আলোচনা করতে পারি যে ভূগোলকে সকল বিজ্ঞানের জননী কেন বলে। ভূগোলকে সকল বিজ্ঞানের জননী, সকল বিজ্ঞানের মানে মাদার অফ সায়েন্স বলা হয়। কেন? তার কারণ হচ্ছে পৃথিবীর বেশিরভাগ প্রাকৃতিক ও সাংস্কৃতিক বিষয়, বিভিন্ন মানবীয় উপাদান এবং অপ্রাকৃতিক বিষয়সমূহ হলো ভূগোলের আলোচনা ক্ষেত্র। ভূগোলকে প্রত্যেকটা সাবজেক্টের সাথে আলোচনা করা যেতে পারে, মানে কি বাংলা, কি ইংরাজি, কি সোসিওলজি, কি সাইকোলজি, কি পলিটিক্যাল সায়েন্স, কি হিস্ট্রি, মানে সমস্ত কিছুর সাথে আলোচনা করা যেতে পারে। একমাত্র এটা এমন সাবজেক্ট যে অতীত, বর্তমান এবং ভবিষ্যতের সংজ্ঞা দিতে পারে। অতীত মানে অমুক জায়গায়, তো অমুক জায়গায় এটা ঘটে, মানে হিমালয় অমুক জায়গায় ঘটেছিল, তো এইভাবে হয়েছিল, এটা তো বলে দিতেই পারছে। বর্তমান মানে এখনও হিমালয়ে ঘটছে বা হিমালয়ের উৎপত্তি হচ্ছে, এখনও অঙ্গারাল্যান্ড গন্ডওয়ালাল্যান্ড মুখোমুখি চলন লক্ষ্য করা যাচ্ছে, ফলে ওটা কি বলবো, নবীন ভঙ্গিল পর্বত এই রকম বলা যেতে পারছে। আর ভবিষ্যৎ হচ্ছে এখানে এখনও ভবিষ্যতে হবে, এবং সেটা ওখানে ভূমিকম্প লক্ষ্য করা যাবে, যদি প্রয়োজন পড়ে মানে কিছু কিছু ক্ষেত্রে অগ্ন্যুৎপাতও লক্ষ্য করা যেতে পারে, এই রকম টাইপের একটা সংজ্ঞা দিতে পারে। যেমন আবহাওয়া, আবহাওয়া আমরা জানি সবই ভূগোলেরই অংশ। আবহাওয়া বিজ্ঞান, আবহবিকার, এগুলো সবই ভূগোলের অংশ। তো আবহাওয়াতেও বলে দেওয়া যায় যে আমফান অমুক সময় আসার কথা, অমুক সময় হতে পারে, এত বৃষ্টিপাত হতে পারে, এরকমভাবে আমরা ভবিষ্যৎকেও কিন্তু আলোচনা করতে পারি। একটা সহজভাবে উদাহরণ দিলে, ইতিহাসে শুধুমাত্র অতীতকেই আলোচনা করা যায়, বর্তমানকে নয়। আবার অন্যান্য সাবজেক্টের মাধ্যমে আমরা অতীতকেই আলোচনা করতে পারি, কিন্তু ভবিষ্যৎকে আলোচনা ম্যাক্সিমাম ক্ষেত্রেই, মানে 99.99% ক্ষেত্রে আমরা ভূগোলকে করতে পারি আর কি। তো এই কারণে মানে ভূগোলের উপাদানগুলি সঠিকভাবে না জানা থাকলে অন্যান্য বিজ্ঞানের বিষয়গুলি সম্পর্কে স্পষ্ট ধারণা তৈরি হয় না। তাই সকল শিল্পের, সকল শাস্ত্রের মানে জননী ভূগোলকে বলা হয়, মানে মাদার অফ সায়েন্স ভূগোলকে বলা হয়। আচ্ছা, এবার ভূগোলের লক্ষ্য কী? ভূগোলের লক্ষ্য সম্বন্ধে আমরা যখন বলছি, তখন উন্নয়নের পরিকল্পনা গ্রহণ, মানে কোনো একটা জায়গায় প্রবলেম হয়েছে, সেই প্রবলেমটা বা প্রবলেম না হলেও একই রকম চলছে, আচ্ছা সেটাকে কীভাবে উন্নয়ন করা যেতে পারে, সেটার জন্য হচ্ছে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করে ভূগোল। যেমন ডিভিসি, দামোদর ভ্যালি পরিকল্পনা, সেটাকে কীভাবে, আগে তো আরও খারাপ পরিস্থিতি ছিল, এখন একটু বেটার হয়েছে, তো এরকম ব্যাপার কীভাবে উন্নয়ন করা যেতে পারে। দৃশ্যমান ভূপৃষ্ঠকে জানা, যেটা আমরা চোখে দেখতে পাচ্ছি সেই ভূপৃষ্ঠ সম্বন্ধে জানা। পৃথিবীর সমীক্ষা করা। নেক্সট হচ্ছে আঞ্চলিক ভিত্তিক জ্ঞান আহরণ, মানে অঞ্চল ভিত্তিক জ্ঞান আহরণ, মানে কোনো একটা অঞ্চলে বিশেষ একটা পার্টিকুলার কারণে সেই অঞ্চলটা প্রসিদ্ধ, তার সম্বন্ধে জ্ঞান আহরণ করা ইত্যাদি এরকম ব্যাপার। নেক্সট হচ্ছে সমস্যা সমাধানের পথ অনুসন্ধান, মানে আমার সমস্যা হয়েছে, মানে ডিবিসি যেমন আমি বলছি দামোদর ভ্যালি কর্পোরেশন কেন হয়েছে, আজকে দামোদরে প্রচুর বন্যা হতো, সমস্যা হচ্ছে, তো সেখানে সমীক্ষা করা হলো, সমীক্ষা করে দেখা গেলে যদি আমরা একটা বাঁধ নির্মাণ করতে পারি, ঠিক আছে, তাহলে সেই বন্যাকে আমরা রক্ষা করতে পারি, তো বাঁধ নির্মাণ করা হয়েছে পথ অনুসন্ধান করে। পৃথিবী পৃষ্ঠের চরিত্র বিশ্লেষণ এবং কি, কোথায়, কেন, কখন প্রশ্নের উত্তর খোঁজা, এইটা খুব ইম্পর্টেন্ট। হোয়াট, হোয়ার, হোয়াই এবং হোয়েন। এবার হাউ, হোয়াট, নেক্সট এই সমস্তগুলোও আছে। এই কি, কোথায়, কেন, কখন এই সমস্ত WH ওয়ার্ডগুলো যেগুলো আছে, সেই প্রশ্নের উত্তর যখন কোনো বিষয় দিতে পারে তখনও তাকে ভূগোল বলা হয়, এটাও একটা সংজ্ঞার মধ্যে প্রচলিত আছে। আমি আবারও বলছি, যেমন ধরো হিমালয় নিয়েই উদাহরণ দিচ্ছি, যে কি না, ওটা নবীন ভঙ্গিল পর্বত, কোথায়? উত্তর ভারতে আছে, বা অঙ্গারাল্যান্ড বা এবং গন্ডোলাল্যান্ডের মাঝখানে আছে। কেন ওখানেই, কেন না, ওখানে একটা টেথিস বলে মৈখাত ছিল, যেটা পলি দ্বারা সঞ্চিত ছিল, দুটো পাত একে অপরের দিকে আসার ফলে সেই মৈখাতের মধ্যে পলির মধ্যে ভাঁজ পড়েছে, ভাঁজ পড়ে ওপরের দিকে উঠেছে। কখন? যত পাশাপাশি এসেছে ততই ওপরে উঠেছে। ভবিষ্যতে কি হতে পারে না, ওইখান থেকে হিমালয় পর্বতের সৃষ্টি হয়েছে, আরও হিমালয় পর্বতের হাইট বাড়তে পারে, ভূমিকম্প আরও প্রবণতা বাড়তে পারে, এই যে WH ওয়ার্ডগুলো, এই ওয়ার্ডগুলোর তোমার উত্তর দিতে পারে। এবারে আসছি ভূগোলের বিভিন্ন শাখা। যেমন ভূগোলের অনেক শাখা আছে, প্রচুর অগুনন্তি শাখা আছে, এই রকমভাবে একটা লেকচারের মধ্যে তো বলা যায় না। পুরো ভূগোলের শাখা পড়া মানে ভূগোলকে পুরোপুরি জেনে নেওয়া।
তো তবুও আমি এটা দেওয়ার চেষ্টা করছি। এটা কিন্তু রায় ও মার্টিনের হাজরা ও বণিক স্যারের বই, এখান থেকেই আমি ছবিটা দিয়েছি। যেখানে দেখো তোমরা দেখতে পাচ্ছ প্রাকৃতিক ভূগোল, তার মধ্যে অনেক রকম আছে: ভূমিরূপবিদ্যা, জলবায়ুবিদ্যা, আবহবিদ্যা, ভূজলবিদ্যা, সমুদ্রবিদ্যা, মৃত্তিকা ভূগোল, গণিত ও জ্যোতির্বিজ্ঞান। জীব ভূগোলের মধ্যে উদ্ভিদ ভূগোল, প্রাণী ভূগোল, মানব ভূগোল, পরিবেশ ভূগোল, মানবীয় ভূগোলের মধ্যে জনসংখ্যা ভূগোল, জনবসতি ভূগোল, সামাজিক ভূগোল, সাংস্কৃতিক ভূগোল, ঐতিহাসিক ভূগোল, রাজনৈতিক, চিকিৎসা, অর্থনৈতিক, ভূগোল চিন্তন মানে ভূগোল দর্শন, রাশিমাত্রিক ভূগোল, এগুলো অনেক আছে। এগুলো তোমরা বইটা ফলো করতে পারো, অথবা এটা কোনো স্পন্সার্ড ভিডিও নয়, আমি নিজে থেকেই করেছি। সবার প্রথমে বলি এই বইটা তোমরা ফলো করতে পারো ওভারঅল জ্ঞান আহরণের জন্য। কিন্তু তোমাদের বারবার ধরে বলছি, তোমাদের আসবে এমসিকিউ, 1 নম্বরের করে এমসিকিউ আসবে। তবে এমসিকিউ তো পড়া উচিত, অবশ্যই পড়া উচিত। তবে আমাদের যদি কনসেপ্টটা ক্লিয়ার আমরা করতে পারি, তাহলে অনেক এমসিকিউ আমাদের না পড়েই উত্তর হয়ে যেতে পারে। সেই জন্যই আজকের এই লেকচার। তো আমি উপশাখা যেগুলো আছে আমি একটু একটু করে বোঝানোর চেষ্টা করছি। ভূমিরূপ বিদ্যা, যেখানে ভূমির বিদ্যা সম্পর্কে আলোচনা করা থাকে, মানে ভূমি কেমন, মানে কি ধরনের ভূমি, এটা এই ভূমি দ্বারা কি কি হতে পারে। মানে এক্ষেত্রে কিন্তু শুধুমাত্র কৃষিকাজ বা উর্বর ভূমি অনুর্বর ভূমি তা নয়, ভূমির নিচেরকার জিনিস মানে ভূতত্ত্ববিদ্যা। যেমন ধরো মাটির নিচে কি কি থাকতে পারে, যেমন মানে শিয়াল সীমা, এটা তোমরা পরের লেকচারে জানতে পারবে। মানে ভূপৃষ্ঠ, তার নিচে আছে ধরো বিভিন্ন ধরনের ভাঁজ চ্যুতি, তার নিচে আছে ধরো পাত, এই সমস্তগুলো এর মধ্যে আলোচনা করা হয়। জলবায়ুবিদ্যা সম্বন্ধে আইডিয়া মানে পেয়ে যাচ্ছ তোমরা। জলবায়ুবিদ্যা হচ্ছে 32 বছরের গড় আবহাওয়াকে ওই অঞ্চলের জলবায়ু বলা হয়। তো এবার যেমন মৌসুমি জলবায়ুর দেশ, ভারতকে বলা হয় মৌসুমি জলবায়ুর দেশ। তো এই রকম টাইপের মৌসুমি জলবায়ুর বৈশিষ্ট্য, ভূমধ্যসাগরীয় জলবায়ুর বৈশিষ্ট্য বা জলবায়ুর বিভিন্ন উপাদান, এগুলো সব আলোচনা করা থাকে। আবহবিদ্যা মানে যেখানে আবহবিকার এবং আবহাওয়া সংক্রান্ত বিষয়গুলো আলোচনা করা থাকে। যেমন ধরো মৌসুমি বায়ু, একটা স্থানীয় বায়ু, সাময়িক বায়ু, টর্নেডো, তারপরে হারমাট্টান, তারপরে ফন, চিনুক, এগুলো তোমরা মাধ্যমিকের সময় পেয়েছো। এই সম্পর্কিত যখন আলোচনা করা হয় তখন আবহবিদ্যা বলে। ভূজলবিদ্যা মানে ভূমির নিচেকার যে জল, ভূমির উপরকার যে জল, অর্থাৎ আমাদের পুকুর, নদী, নালা, সমুদ্র যেমন আছে, সেরকম মাটির নিচে ভৌমজলও আছে। এই দুটো জলবিদ্যা যখন আলোচনা করা হয় তখন ভূজলবিদ্যা বলা হয়। সমুদ্রবিদ্যা শুধুমাত্র সমুদ্র তান্ত্রিক বিষয় নিয়ে আলোচনা করা হয়, যেমন সমুদ্র মানে সমুদ্রের জল বা সমুদ্রের নিচেকার যে ভূমির প্যাটার্ন, সেই সমস্ত নিয়ে যখন আলোচনা করা হয় তখন তাকে সমুদ্রবিদ্যা বলা হয়। মৃত্তিকা ভূগোল মানে মৃত্তিকা নিয়ে যখন আলোচনা করা হয়, ভারতের মৃত্তিকা যেমন তোমরা পড়েছো ল্যাটাইট মৃত্তিকা, চারনজেম মৃত্তিকা, তারপরে মরুমৃত্তিকা, অবশ্যই ম্যানগ্রোভ মৃত্তিকা মানে লবণাম্য মৃত্তিকা, এরকম টাইপের তোমরা পেয়েছো। নেক্সট হচ্ছে গাণিতিক ও জ্যোতির্বিজ্ঞান, মানে এটা সহজভাবে বুঝতে পারছো, এখানেও অঙ্কের সাথে মিল পেয়ে যাচ্ছে, জ্যোতির্বিজ্ঞানও আছে। মানে পৃথিবী, চাঁদ, সূর্যের যে অবস্থান, তারপরে ধরো বুধ, শুক্র, পৃথিবী, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, প্লুটো যেহেতু একটা ব্রাহ্মণ গ্রহ, এই যে বিষয়গুলো, এইগুলো নিয়েই আলোচনা করা হয়। এবার জীব ভূগোলের মধ্যে উদ্ভিদ ভূগোল, বিভিন্ন ধরনের উদ্ভিদ ভূগোল, স্বাভাবিক উদ্ভিদ আছে, ম্যানমেড উদ্ভিদ আছে, মানে একটা বট গাছ মানুষ বসিয়েছে। স্বাভাবিক উদ্ভিদ মানে বোঝা যাচ্ছে ধরো চিরহরিৎ অরণ্য, এরকম টাইপের। প্রাণী ভূগোলের মধ্যেও আছে, বিভিন্ন ধরনের প্রাণী নিয়ে যখন আলোচনা করা হয়, যেমন ধরো কোনো একটা অঞ্চলে প্রাণী অবলুপ্তির কারণ, চোরা শিকার হতে পারে, ধস হতে পারে, বন্যা হতে পারে, নানান কারণ থাকতে পারে। মানব মানব বাস্তুবিদ্যা কথাটার মানে হচ্ছে যেখানে মানবীয় ভূগোল নিয়ে আলোচনা করা হয়, মানুষ এবং প্রকৃতির সমন্বয়ে গঠিত হয় সমাজ বা সংস্কৃতি, সেইগুলো নিয়ে যখন আলোচনা করা হয়। পরিবেশ ভূগোল মানে পরিবেশ নিয়ে যখন আলোচনা করা হয়। জনসংখ্যা ভূগোল ওই একই, জনসংখ্যা নিয়ে যখন আলোচনা করা হয়। জনবসতি মানে কি প্যাটার্নের লক্ষ্য করা যায়, ওয়াই শেপ প্যাটার্ন কি, আই শেপ প্যাটার্ন কি, প্লাস প্যাটার্ন, তারপরে এক্স প্যাটার্ন, তারপরে ধরো টি প্যাটার্ন, এরকম টাইপের প্যাটার্ন আছে। এগুলো তোমরা আস্তে আস্তে সব জানতে পারবে। আজকে প্রথম লেকচারটা শুনছো, আজকেই সব বোঝানো যাবে না, কারণ এখানে পুরো ভূগোল নিয়ে আলোচনা করা হয়েছে। নেক্সট হচ্ছে সামাজিক ভূগোল। বললাম সমাজ, সমাজ কাকে বলছে, যা মানুষ যখন কোনো একটা পরিসরের মধ্যে বসবাস করছে, সেই বসবাস করার মাধ্যমে তারা একটা নির্দিষ্ট নিয়মকানুন তৈরি করছে কোনো একটা অঞ্চলে। যেমন ধরো তোমাদের পাড়া আর অন্য পাড়ার মধ্যে তফাৎ তোমরা দেখতে পাবে, বা তোমাদের দেশ মানে আমাদের দেশ হচ্ছে ভারতবর্ষ এবং অন্য কোনো একটা দেশের মধ্যে তোমরা তফাৎ দেখতে পাবে। এই যে তফাৎটা, এটাকেই বলা হচ্ছে সমাজ। এই সমাজ মানে
এমন একটা বৈশিষ্ট্য সম্পন্ন হবে যা অন্য কোনো অঞ্চলের থেকে অবশ্যই আলাদা হবে, তখন তাকে বলা হচ্ছে সমাজ। এবার এই সমাজের মধ্যে ঘটে থাকা নিয়মকানুনগুলো, সেগুলো হচ্ছে সংস্কৃতি। আমাদের বিভিন্ন সংস্কৃতি আছে, তোমাদের নতুন করে বলতে হবে না। এইটাকেই মানে সমাজের নিয়মকানুনটাকেই বলা হয় সংস্কৃতি। সেই সংক্রান্ত আলোচনাকে বলা হয় সাংস্কৃতিক ভূগোল। ঐতিহাসিক ভূগোলও এরকমভাবে আছে, হিস্ট্রি অফ জিওগ্রাফি। আচ্ছা, রাজনৈতিক ভূগোল আছে, পলিটিক্যাল জিওগ্রাফি, মানে এরকম কিছু লস ফস নিয়ে আলোচনা করা আছে। চিকিৎসা ভূগোল, যেখানে চিকিৎসা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। অর্থনৈতিক ভূগোল, যেখানে অর্থনীতি নিয়ে আলোচনা করা হয়েছে, কোনো একটা অঞ্চলকে কীভাবে অর্থনৈতিক দিক থেকে উন্নয়ন করা যায়, বা কেন অনুন্নয়ন হয়ে আছে, বা তার ফলাফল কী হতে পারে, সেখান থেকে কীভাবে রেমিডিস করতে পারি আমরা, মানে কীভাবে নিয়ন্ত্রণ করতে পারি, আরও উন্নত করতে পারি। নেক্সট হচ্ছে ভূগোল চিন্তন, মানে দর্শন। কোনো মানে যে সমস্ত ভৌগোলিকরা আছেন, যেমন একটু আগেই বললাম এরাটোস্থেনিস, ভন হামবোল্ট, রিচার্ড হেগেল, তারপরে কার্ল রিটার, তারপরে ভিদাল দে লা ব্লাশে, লুসিয়ান ফেব্রে, এই যে এনারা ভূগোলকে কীভাবে নিজেদের মানে নিজেদের চিন্তা দ্বারা তারা প্রকাশ করেছে, নিজেদের চিন্তা দ্বারা কীভাবে ভূগোলকে সংজ্ঞা দিয়েছে, কেন দিয়েছে, কী বৃত্তান্ত, এদের এই বক্তব্যের অন্তর্নিহিত মিনিং কী। কসমস পত্রিকা আছে, তারপরে ধরো এরকম বিভিন্ন মানে তাদের লেখা বই আছে, সেই সমস্ত বইগুলো দেখে, সেইগুলো তাদের চিন্তাভাবনাগুলো দেখে যখন আমরা আলোচনা করব, তাকে বলা হচ্ছে ভূগোল চিন্তন। রাশিমাত্রিক ভূগোল মানে হচ্ছে তোমাদের এটা 12-এর ফার্স্ট সেমিস্টারে, মানে অর্থাৎ তোমাদের থার্ড সেমিস্টারে আছে, সেখানে পরিসংখ্যান ভূগোল আছে, সেখানে ওই কিভাবে মানে ভূগোলকে অঙ্কের ভাষায় ব্যাখ্যা করা যেতে পারে। যেমন ধরো বায়ুর চাপ হচ্ছে 1013.26 MB, এটা হচ্ছে একটা সংখ্যা দ্বারা আমরা বায়ুর চাপটাকে প্রকাশ করলাম। তো এই অঙ্কটা আসার মানেই হচ্ছে সেখানে রাশিমাত্রিক হয়ে গেল। এরকম বিভিন্ন আছে যার মাধ্যমে ভূগোলকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করা যেতে পারে। আচ্ছা, এবারে হচ্ছে কি, তোমাদের এই রকমভাবে মোটামুটি পড়লে ভূগোল সম্বন্ধে একটা আইডিয়া থাকবে। ভূগোল, শাস্ত্ররূপে ভূগোল, এখান থেকে মোটামুটি 4 নাম্বার কি 5 নাম্বারের শর্ট কোশ্চেন থাকে, মানে 5টা প্রশ্ন থাকতে পারে। তো এইটা একটু ভালো করে পড়বে তোমাদের। আমি এটা কোনো স্পন্সার ভিডিও নয়, তাও আমি বলছি, রায় ও মার্টিনের একটা 60-60 বই আছে, যেটা পড়লে তোমাদের প্রচুর শর্ট কোশ্চেন থাকে তার মধ্যে। কে কী বলেছেন, কার বইয়ের মানে কোন বইয়ের লেখক কে, বা এই সংক্রান্ত বিষয়গুলো সেখানে আলোচনা করা থাকে। সেটা পড়লে আশা করছি তোমরা এই সম্বন্ধে বুঝতে পেরে যাবে। তো আজকের লেকচারটা এখানেই শেষ করলাম। পরবর্তী লেকচারের জন্য ওয়েট করো। সেকেন্ড লেকচারের মধ্যে আমি ইউনিট 2 অর্থাৎ পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে যদি ভালো লেগে থাকে। আর পড়াশোনা করো মন দিয়ে, তাহলে কি হবে, এমসিকিউ তো মানে এমসিকিউ কী হয়, ডেসক্রিপটিভ প্রশ্ন আর এমসিকিউ প্রশ্নের মধ্যে তফাৎ হচ্ছে এমসিকিউ প্রশ্নের জন্য পড়তে হয় একটু বেশি, আর ডেসক্রিপটিভ একটু যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে বানিয়ে লেখা যায়। তো এমসিকিউয়ে কনসেপ্ট ক্লিয়ার থাকলে বানিয়ে লেখা যায়, কিন্তু তা হলেও একটু পড়তে হয়, কারণ খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন থাকে। যাই হোক, আমি আশা করব তোমরা ভালোই রেজাল্ট করবে, আর আমার এই ভিডিওটা দেখে তোমাদের একটু হলেও ভালো লাগবে। কমেন্ট করবে যদি পছন্দ হয়, বা যদি কোনো প্রয়োজনীয় প্রশ্ন থাকে সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারো। আজকের মতো এখানেই, থ্যাংক ইউ।